বর্ধমান জেলার অমরাগড় গ্রামে তাঁর মাতুলালয়ে জন্ম 12ই ডিসেম্বর 1943 সালে। পিতা প্রয়াত অমরেন্দ্রনাথ কোনার এবং মাতা প্রয়াতা সুহাসিনী কোনার। আদি বাড়ি বাঁকুড়া জেলার সোনামুখী থানার বীরচন্দ্রপুর গ্রামে। অতি শৈশব থেকেই আবৃত্তি ও অভিনয়ে তাঁর বিশেষ ঝোঁক। 1952 সালে 9 বছর বয়সে অমরাগড়ের এক মন্দির চত্বরে আলেকজান্ডার ও পুরু, যেটি চন্দ্রগুপ্ত নাটকের অংশবিশেষ, সেই নাটকে পুরুর ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়েই তাঁর প্রথম অভিনয়ে হাতেখড়ি। আমি চন্দনা সরকার। আমরা দাঁড়িয়ে আছি বর্ধমানের অন্যতম আদি নাট্য প্রতিষ্ঠান মৌলিকে। বিসর্জন, শাহজাহান, নেকড়ে, এইরকম বহু বহু অসাধারণ সব নাটক এখানে অনুষ্ঠিত হয়েছে। মৌলিকটা একটুখানি ঘুরে দেখি। 1965 সালে কলকাতা থিয়েটার সেন্টারে নাট্য শিক্ষা এবং 1966 সালে শম্ভু মিত্রের কাছ থেকে অভিজ্ঞানপত্র লাভ। আমরা এই মুহূর্তে এসেছি বিশিষ্ট শিক্ষাবিদ, বর্ধমানের জনপ্রিয় শিক্ষক ডক্টর রমজান আলীর বাড়িতে। তার মুখ থেকে শুনে নেব বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ললিত কোনারের কথা। বর্ধমানের যে মৌলিক মঞ্চ রসিকপুর চিলড্রেন পার্কের এবং ললিতবাবুর নিজের প্রতিষ্ঠিত রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত যে ড্রামা কলেজ, এদের বয়স কম বেশি 50-এর কাছাকাছি। মৌলিক মঞ্চ 54 বছর এবং প্রায় ওই সময়কালেই পৌঁছে গেছে বর্ধমান ড্রামা কলেজ। তো এই মঞ্চে অভিনয় শিখে অনেকেই আজ প্রতিষ্ঠিত এবং তিনি নিজে আবৃত্তি করেন, আবৃত্তি শেখান। তার ছাত্র ছাত্রীরা সে ব্যাপারেও বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় তাদের কৃতিত্ব দেখিয়েছে। সার্বিকভাবে ললিতবাবু যে ক্রিয়াকলাপ, সেটা বর্ধমানের যে নাট্য জগৎ তার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি তুমি কেমন করে গান করো হে গুণী। এই তোমরা কে গো? আমরা নাটক। আপনার কাছে নাটকের কথা শুনবো। 1971 সালের 11ই জুলাই এটা প্রতিষ্ঠা হয়। তারপর আমরা চারদিকে খুঁজছি যে কোথায় জায়গা পাওয়া যায়। মিউনিসিপ্যালিটিকে দরখাস্ত করি। মিউনিসিপ্যালিটি আমাদের উপর যাই হোক সহানুভূতি দেখিয়ে আমাদের এই জায়গাটা দিয়েছেন 99 বছরের লিজ, 99 বছরে। আর বছরে বোধহয় 300 না 500 টাকা দিতে হতো। তা মনে ওটাও দিতে পারবো, তাও ছাড় করবো। বিনা পয়সায় এই গোটা জায়গাটা আমরা কিন্তু এখন পর্যন্ত মানে পৌরসভার বদান্যতায় করেছি। আর 1971 সালের 11ই জুলাই এটা প্রতিষ্ঠা হয়। তার 10 বছর পরে 1979 সালে বর্ধমান ড্রামা কলেজ প্রতিষ্ঠা হয়। এটাই ড্রামা কলেজ, এটাই মৌলিক নাট্য সংস্থা। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে। ললিত কোনারের মুখোমুখি হচ্ছেন গণনাট্যকর্মী সুনীল কোনার। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ। যে আপনি এই গ্রামাঞ্চলে থেকে হাতিবাগানের নাটক করতে গেলেন কেন? বর্ধমান জেলা মানকড়ের কাছে অমরাগড় বলে একটি গ্রাম আছে। আচ্ছা, ওইখানে আমি যখন আমার 13 বছর বয়স, তখন আমি দুর্গাদাস নাটকে অজিত সিংহের ভূমিকায় অভিনয় করি। বাহ। আচ্ছা, ওইখান থেকে করে
তারপর আমার পরিচালনায় রাখাল সিংহের স্ত্রী ছিলেন আমার নায়িকা, তার সঙ্গে অভিনয় করেছি ভুল, পিডাব্লিউডি, আজকাল এসব করে যখন আমি বর্ধমানে এলাম, মিউনিসিপ্যাল স্কুলে ভর্তি হলাম, তখন 1957 সাল ক্লাস 8-এ ভর্তি হলাম। হরেকৃষ্ণ কোনারের ছেলে অরিন্দম কোনার আমার ক্লাসমেট, আমরা একসঙ্গে পড়তাম। এই 1957 সালে প্রথম বর্ধমানে ইলেকট্রিক ট্রেন এলো এবং নয়া পয়সা চালু হলো, আমার এটা মনে আছে, এবং আমরা সব ঊর্ধ্বশ্বাসে গিয়ে সেসব দেখলাম। কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1967 সালে নাটকে অনার্স, দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা অ্যান্ড এশিয়ান থিয়েটার ইনস্টিটিউটে নাটক নিয়ে পড়াশোনা এবং আইফ্যাক্স মঞ্চে দ্য ট্রাজন ওমেন নাটকে অভিনয়। পরবর্তীকালে বিশ্বরূপা থিয়েটারে পেশাদার শিল্পী হিসেবে যোগদান। 1969 সালে বেগম মেরি বিশ্বাস ও ঘর নাটকে অংশগ্রহণ। রাখাল সিং এবং শম্ভুবাগের সঙ্গে হ্যাঁ 14টা আমি যাত্রা করেছি। তো করার পর আমি ঠিকই করেছিলাম যে একটু শিখবো করে আমি এনএসডি ছাত্র, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এবং আমি যদি না ভুল করি আমি প্রথম ওয়েস্ট বেঙ্গলের ছাত্র এনএসডি। তারপরে ওখান থেকে আমি রাজ কলেজে পড়তাম, তারপরে ওখান থেকে আমি চলে গেলাম রবীন্দ্রভারতী পড়ার জন্য। তার আগে আবার ওই তরুণ রায় আছে না, দেবরাজ রায়ের বাবা, আমি ওনার ছাত্র। থিয়েটার সেন্টারে আমি লেবেডেভে অভিনয় করেছি। এই লেবেডেভ, এই যে রবীন্দ্র সদন যেদিন ওপেনিং হয় সেদিন আমি অভিনয় করি। রবীন্দ্রভারতীতে আমি ভর্তি হয়েছি 66, ওইখানে শেষ কথা, তারপরে ক্ষুদিত পাষাণ, ওই গণেশ মুখোপাধ্যায় আছেন, ওনার নির্দেশনায়, এবং সাধন ভট্টাচার্য উনি আমাদের ডিন ছিলেন, তো উনি সব দেখাশোনা করতেন যে কেমন কি হচ্ছে না হচ্ছে। তো ওখানে আমি ওই ক্ষুদিত পাষাণে আর শেষ কথা পর একটু আমার যোগাযোগ হয় বিশ্বরূপায়। ওই বিশ্বরূপাতে তখন বেগম মেরি বিশ্বাস 2 বছর। যে বেগম মেরি বিশ্বাস আপনি যে হাতিবাগানে বিশ্বরূপায় করলেন, সেই সময় মানে পেশাদারি থিয়েটারে তো তখন এইসব মানুষগুলো ছিলেন, জওহর গাঙ্গুলি ছিলেন, দীপক মুখার্জি ছিলেন, মলিনা দেবী ছিলেন, কমল মিত্র ছিলেন, সরোজবালা ছিলেন, সাবিত্রী চট্টোপাধ্যায় ছিলেন, এবং মহেন্দ্র চৌধুরী তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল, যে ইতিহাস তৈরি করে গেছে আপনার শাহজাহানে। এদের সম্বন্ধে আপনার কিছু অভিজ্ঞতা? অ্যাকচুয়ালি রবীন্দ্র ভারতীটা তৈরি করার মূলে মহেন্দ্র চৌধুরী, তার যে পড়াশুনো, তার যে সমস্ত কিছু, তিনি কিন্তু রবীন্দ্র ভারতীর মানে যাতে ভালো হয় তার জন্য তিনি ব্যবস্থা করে গেছেন। একাডেমিটা একেবারে পুরোটা মহেন্দ্র চৌধুরী। হ্যাঁ, আমি মহেন্দ্র চৌধুরীকে দেখেছি, আর অভিনয়ও দেখেছি, আর সে ধুতি পাঞ্জাবি পরে একটা মানে রাজকীয় চেহারা, জমিদার ছিল। আমি তাকে দেখেছি, শিশির বাবুকে আমি অবশ্য দেখিনি, শম্ভু মিত্রকে দেখেছি, উৎপল দত্ত। এনাদের সঙ্গে আপনি কোন অভিনয় করার সুযোগ পেয়েছেন? আমি ওই যে বললাম, আমি একমাত্র তরুণ কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়, অনুপ কুমার, কালী বন্দ্যোপাধ্যায়, তারপরে শেখর চট্টোপাধ্যায়, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি সিনেমাও করেছি। অপর্ণা, শ্রী ললিত কোনার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। আজকে আমরা শুনবো তার কাছ থেকেই 2-4টি কথা। সাক্ষাৎকার নেবেন শ্রী শিবশঙ্কর চক্রবর্তী। এই যে নাটক, এই নাটক নিয়ে আপনার জীবন দর্শনটা কিরকম ভাবে আপনি এটাকে দেখতে চান, মানে দেখেন? আমি দেখলাম যে রামকৃষ্ণদেবকে বলিয়েছি লোকশিক্ষা হয়, আমি দেখলাম আমি আর শিক্ষা কী করে দেবো, আমার এইটুকু ছোটোবেলায় মামাদের অভিনয় দেখলাম না, এই নাটকটা যদি, নাটকের যে বক্তব্য তার মাধ্যমে যদি আমি দর্শকের সেখানে তাড়াতাড়ি নিয়ে নিতে পারি, এটা তো ঠিক। সেই জন্যই আমি ভাবলাম যে নাটকটাই। যে আজকের যে নাটক আর যে তৎকালীন যে নাটক, এই দুটোর মধ্যে আপনি কীরকম মানে সামঞ্জস্য বা তফাৎটা কীরকম দেখতে পান? আমরা যখন আগে অভিনয় করেছি, আপনারা জানেন যে ডে লাইটে অভিনয় করি, মাঝে মাঝে শেষ হয়ে যেত, দিত ওটা হাজার জ্বালিয়ে ওটাকে গুরুত্ব দিত না, জানি এটা হবেই, পেয়েছি আমরা অভিনয় করছি 6 ঘন্টা।
নাটক 6 ঘন্টা, তারপরে সেটা এলো 5 ঘন্টা, তারপরে 4 ঘন্টা, তারপরে অনেকটা দাঁড়িয়ে গেল 2.5 ঘন্টা, দেখলো না ও হচ্ছে না 1 ঘন্টা 45 মিনিট, যেমন দ্বীপের রাজা আমরা বলি। পরে পরে এলো একাঙ্ক। একাঙ্ক কী হলো, মানে ওসব নয়, স্থানৈক্য, কালৈক্য, ঘটনাৈক্য সব বাদ চলে গেল। 1 ঘন্টার ধরি সেটা একাঙ্ক নয়, কিন্তু ব্যাকরণ তা বলে না। একাঙ্ক এলো, তাতেও হলো না, 8 ঘন্টা হলো, টাপুর টুকুর। তারপরে এখন এসে গেছে অন্য নাটক 15 মিনিট। এরপরে কি হবে জানি। সাক্ষাৎকার নিচ্ছেন সুব্রত শ্যাম। আপনি 55 বছর ধরে বাংলার নাটক দেখে আসছেন, বাংলার নাটকের বিভিন্ন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত থেকেছেন। আমার প্রশ্ন যে নাট্য চর্চায় কি নাট্য প্রতিযোগিতা একান্তভাবেই প্রয়োজন, মানে নাটকের উন্নতির স্বার্থে? দেখতে গেলে মোটামুটি সেটা বলা যায়। তার কারণ হচ্ছে যে নাট্য প্রতিযোগিতা করলে হয় কি, যারা নাটক নিয়ে আসবেন তারা পূর্ব প্রস্তুতি ছাড়া কখনই আসেন। একটা নির্দিষ্ট মান নিয়ে তবে তারা নাট্য প্রতিযোগিতায় উপস্থিত হয়। কাজে আমার মনে হয় নাট্য প্রতিযোগিতা করলে নাট্যের মান হয়। নাট্য প্রতিযোগিতা না নাট্য উৎসব, কোনটা বেশি? একটা হচ্ছে করে টাকা, একটা হচ্ছে লোড়ে টাকা। করে টাকা মানে নাট্য উৎসব যদি হয় করলেই টাকা। ধরো তোমাকে আমি বলছি তো একটা নাটক নিয়ে যাবে, এই 10 দিন বাদে তার নাটকে আছে, বা আজকে দেখা গেল কেউ অসুস্থ হয়ে গেছে, তুমি জানো 3000 টাকা ওখানে পাওয়া যায় সামনাসামনি দেবা বা কাউকে, এই চল 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 না আমি যাবো না, আরে চল না, যেতে যেতে মুখস্থ করে নিবে আমি 3000 টাকা পাবো। নাটক প্রতিযোগিতায় কখনো সে সেটা করবে না, কিছুতেই করবে না, জানে এটা আমি কিছুই পাবো না। কিন্তু এটা জানে, সেই জন্য আমি একটা জায়গায় লিখেছিলাম, একটা করে টাকা, একটা লোড়ে টাকা, লড়তে হবে। একাধিক একাঙ্ক নাটক নির্দেশনার মধ্যে উল্লেখযোগ্য নরক গুলজার, এক পেয়ালা কফি, নেকড়ে, ঘুঘু, অঘটন, চোখে আঙুল দাদা এবং সন্ধ্যার তারা ও আকাশ। বর্ধমান জেলার প্রথম নাট্য শিক্ষা গ্রুপের নাট্য শিক্ষক 1979 সালে। রবীন্দ্রভারতী অনুমোদিত বর্ধমানের প্রথম নাট্য শিক্ষা কেন্দ্র বর্ধমান ড্রামা কলেজের অধ্যক্ষ এখনো। আমাদের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শ্রদ্ধেয় ললিত কুনার মহাশয়ের একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য, সেই সাক্ষাৎকারে আমরা অনেক কিছু জেনে নেব এবং ওনার সাক্ষাৎকারটা নেবেন যিনি, তিনি হলেন শ্রদ্ধেয় সুব্রত বাবু, সুব্রত চক্রবর্তী। কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, হলো যোগ সইতে পারেন না। কেউ কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছেন, হলো যোগ সইতে পারেন না। কেউ কথা বলো না। গান মিলিয়ে সত্য দেবাশিস বাবুর সুর, অরিজিনাল সুর, কাছে এই সুরগুলো আপনারা সব শুনেছেন। আমি সেই সময় মঙ্গলবাবু এবং ললিতবাবুর অনুমতি নিয়ে বলেছিলাম যে দাদা গানগুলো আমি একটু আমার মতো করার চেষ্টা করি, ওনারা অনুমতি দিয়েছিলেন। আচ্ছা ললিতদা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে আপনার কাছে মৌলিক। মৌলিকের সঙ্গে আমিও বিভিন্নভাবে জড়িত। মৌলিক সম্বন্ধে দু একটা কথা বলি। 1968 সালে যখন আমি রবীন্দ্রভারতীতে নাটক নিয়ে পড়াশুনো শেষ করে বাড়িতে এসেছি, একদিন শ্রদ্ধেয় মঙ্গল চৌধুরী তিনি এলেন যে আপনি তো রবীন্দ্রভারতী থেকে নাটক নিয়ে পাস করেছেন, তা আসুন না বর্তমানে কিছু একটা করা যায়, নাটক নিয়ে যদি ভাবনা চিন্তা করা যায়, আপনি কিছু ভেবেছেন? বলে হ্যাঁ ভেবেছি। ঠিক আছে। তারপরে আমরা সবাই মিলে উনি জড়ো করলেন, রাধানগরে একটি জায়গায় গিয়ে আমরা একত্রিত হলাম। সেখানে ছিলেন শ্রদ্ধেয় কামাখ্যা মুখোপাধ্যায়। এবার ঠিক হলো যে আচ্ছা কী নাম দেওয়া যায়, তা কামাখ্যাদা সেটা বললেন মৌলিক। কিন্তু এই নামটা হয়ে আবার মুশকিল হয়ে গেল। আনন্দবাজারেও দিয়েছিল যে ময়ে মৌলি মঙ্গল চৌধুরী, লয়ে ললিত কুনার, কয় কেশব ভট্টামুখী। তারপর যাই হোক এই নামটি আমাদের সেই দীর্ঘদিন ধরে 1971 সালের 11ই জুলাই সেই যে প্রতিষ্ঠা হয়েছে, সেদিন থেকে এই আজকের এখনো পর্যন্ত আমি কিন্তু মৌলিকের সঙ্গে আছি।
আরেকটা প্রশ্ন হচ্ছে যে মৌলিক বর্ধমানের নতুন প্রজন্ম বা বর্ধমানের নাট্য জগতের জন্য কি ভাবনা চিন্তা করছে বর্তমান? এখন আর কি ভাবনা চিন্তা আমাদের, তুমি তো জানো এই বয়সটা নতুন করে ভাবনা চিন্তা। তবে হ্যাঁ, যাদের ঘাড়ে দেওয়া হয়েছে এখন তো জানো যে রমাপতি আর অতটা সময় দিতে পারে না, সবাই ব্যস্ত না এখন। রঞ্জনা, তারপরে সুমন্ত, এটা সব করছে, বসে নেই, কিছু একটা করছে আর কি। যাই হোক, তো এখন তারাই ভাবনা চিন্তা করবে। এতে দেখেছো তা এটার অবস্থা, তাই না? আর আমাদের সে ক্ষমতা নেই যে লোকের কাছে গিয়ে গিয়ে ভিক্ষে করে আর ওটাকে দাঁড় করানো যায়। তবে কিছু তো মানে অভাব কিছু থাকে না, একটা যখন পূর্ণতা ঠিক পূরণ হয়ে যায়। তারপর পৃথক এলে অগ্নিস্ফুলিঙ্গের মতো, সঙ্গীতের মূর্ছনার মতো, চিরন্তন প্রহেলিকার প্রশ্নের মতো, মা যে তার দেহের নিংড়ে নিভৃতে বক্ষে জড়িয়ে। নমস্কার, আমি রমাপতি হাজরা। আমরা জানি যে মৌলিকের প্রতিষ্ঠা হয়েছে 1971 সালে। 1971 সালে 11ই জুলাই। তারপরে ড্রামা কলেজকে কীভাবে আপনি আপনার চিন্তা করে নিয়ে এলেন? 1979 সালের 8ই ফেব্রুয়ারি সেদিন থেকে আমাদের ড্রামা কলেজ, সেই দিন থেকে এবং আমি আমার যদ্দূর মনে হচ্ছে তুমি বোধহয় প্রথম কি দ্বিতীয় ব্যাচের ছাত্র। আমরা 4 জন পরীক্ষা দিয়েছিলাম, তাই না? এটা কটা ডিস্ট্রিক্টে মিলে ড্রামা কলেজটা হয়েছিল? হ্যাঁ, না, গোটা পশ্চিমবাংলায় আমি শুনেছি 7টা ড্রামা কলেজ আছে, আর তার মধ্যে একটা বনগাঁ। এই বর্ধমানের ড্রামা কলেজটা কতগুলো ডিস্ট্রিক্টকে কভার করেছিল মনে করে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর, হুগলি, ও বাবা, অনেক। আর হাওড়াটা হলে হয়ে যেত। আচ্ছা, এতে আপনার ড্রামা কলেজ তৈরি করার পর মৌলিকের বা বর্ধমানের নাট্য জগতে নাটকের উপর কি পুষ্ট হয়েছে বা কতগুলো ছেলে মেয়ে বেরিয়েছে বলে আপনার? হ্যাঁ, বর্তমান থেকে তো এখন যারাই আছে মোটামুটি সবাই, কেউ 1 মাসের জন্য হোক, 10 দিনের জন্য হোক, 5 দিনের জন্য সব মোটামুটি এখানে একটা ঠিক নিয়েছিল। বলে তো বেশি দিন করতে পারেনি, কিন্তু জানো তো, তোমাকে আমি বলেছি যে দীঘার এখন যে সিআই সার্কেল ইন্সপেক্টর বলে স্যার, আমি খুব খারাপ শাসন ছিলাম, পবিত্র মাত্র কদিন ক্লাস, এরকম কদিন ক্লাস করেছি, এরকম অনেক আছে। আবার যারা যারা অনেক দিন ক্লাস করেছে তারা এক একটা জায়গাকে বেশ সুন্দরভাবে দখল করে সাংস্কৃতিক চর্চা করছে। যেমন ঘুষপাড়াতে সুব্রত সেন, সিউড়িতে উজ্জ্বল হক, আর কলকাতাতে সালেহা খাতুন, হাফিজ, হ্যাঁ হাফিজ, আর সব আর যাত্রায় কেউ গেছে বলে মনে করছে এখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর নাম তো ভুলে যাচ্ছি যে কৌশিক মেমোরি তো বাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বিসর্জন করছি রক্তের অক্ষরে অবিশ্রাম লিখিতেছে বৃত্ত মহাকাল বিশ্বপত্রে জীবের ক্ষণিক ইতিহাস। হত্যাকাণ্ডের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গে নীরে কীটের গহরে, অগাধ সাগর জলে, নির্মল আকাশে, হত্যা বিচার করে, হত্যা খেলার চলে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বসে, চলেছে নিখিল বিশ্ব হত্যার কারণে, উত্তর-সাথে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে, মৃগ সম মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। আমি পার্থপ্রতিম বসু। আমি মেমারি থেকে 3 কিলোমিটার দূরে বিজরেতে থাকি, একটা গ্রামে। সেখান থেকে স্যারের সাথে আমরা 2000 সালে স্যারের সাথে পরিচয়। সেখান থেকে স্যারের বাড়িতে আমার পরিচয়। তারপর স্যারের কাছে দীর্ঘদিন ধরে আমরা আবৃত্তি শিখেছি, নাটক করেছি, এবং আজ স্যারের কাছ থেকে শিখে যে উচ্চারণ বা কবিতা, সেখানে আমি 2-4টে ছাত্রছাত্রীও আবৃত্তির শেখাতে পেরেছি স্যারের প্রেরণায়, স্যারের কাছ থেকে শিখে। নাট্য ব্যক্তিত্ব ললিত কোনারের প্রাপ্ত উল্লেখযোগ্য পুরস্কার: নজরুল একাডেমি থেকে সব্যসাচী পুরস্কার, বর্ধমান বইমেলার পুরস্কার, নাট্যমুখী বর্ধমান থেকে, মৌলিক ও ড্রামা কলেজ বর্ধমান থেকে, তরুণ সংঘ রায়না থেকে, গুসকরা শিল্পী সমন্বয় বর্ধমান থেকে এবং সেই সঙ্গে নাট্যকথা সম্মান 2022। ললিত কোনারের মুখোমুখি হচ্ছেন ডক্টর দেবীপ্রসাদ মজুমদার। আপনি তো সুদীর্ঘ কাল ধরে নাটক যাত্রার সঙ্গে যুক্ত হয়ে আছেন। আজ থেকে 60 বছর আগে বাংলার যাত্রা গ্রামগঞ্জে কিভাবে প্রভাব ফেলেছিল এবং সেগুলো কেমন করে মানুষকে ভীষণভাবে আকৃষ্ট করেছিল, যদি একটু বলো। গ্রাম বাংলায় তো যাত্রা দেখি বড় হয়েছি।
শুধু যাত্রা নয়, রামযাত্রা, কেষ্টযাত্রা, আপনাদের মনে আছে কি? ওরে বাবারি, সে কি জিনিস! তারপর যাত্রা দেখেছি, করেছি, কিন্তু আমার মনে হলো যে শুধু থিয়েটার করবো, কিছু যাত্রাও তো করা উচিত, কিছু সিনেমাও করা উচিত। আমি সবকটা লাইনে মোটামুটি একটু ছুঁয়ে ছুঁয়ে গেছি। তো আমার বন্ধু হচ্ছে রাখাল সিংহ, মনে পড়ছে? বিখ্যাত আমার বন্ধু, আমার থেকে 3 বছরের ছোট, কিন্তু আমার সঙ্গে ভীষণ রকম। আচ্ছা, শম্ভুবাদ, ঠিক আছে, তাকে দাদা বলতাম। তো বললো হ্যাঁ ললিত যাত্রা করবে, চলো। আমি তো চলো দেখি, আমি তোমার সঙ্গে আমি লড়তে পারি, কিন্তু আমি যুদ্ধ করবো না, কারণ যুদ্ধ করলে বুঝে যাবে যে কে হারবে। এই তো দশাশয় চেহারা, বলে যুদ্ধ করবো না। আমি ঠিক আছে, যে তারপরে আমি লিখে রেখেছি ধর্মের বলি। আচ্ছা, খুব জনপ্রিয় যাত্রা, জনপ্রিয় যাত্রা। প্রথম আবার এ হচ্ছে ধর্মের বলি। সেই ধর্মের বলি আমি এখানে বর্তমানে প্রায় 5-6 জায়গায় করেছি ওর সঙ্গে। তারপরে সালার বলে একটা জায়গা আছে, ওইখানে পর্যন্ত আমি আর কি বলে রাখাল সিং, ওখানে গিয়ে আমরা যাত্রা করেছি। যাত্রা করে, যেহেতু আমি হিন্দু ছেলে, আমি মুসলিম, আর ওখানে সবাই মুসলিম, তো আর সেই আমি হিন্দুদের খুব আঘাত করেছি বলে সকালে চলে এসেছি। ও দারুণ করেছি। এই সবাই তোমার কেন প্রশংসা করছে আমি বুঝতে পারছি না, আমি নিজে এখন তো মুসলমান হয়েছি, তোমাদের হিন্দুদের না, তোমার সঙ্গে আর যাত্রা করবো না। আচ্ছা, এই করলাম। তারপর শম্ভুবাগ ভাই একটা যাত্রা করো, এই নামগুলো আমি দেখেছি। আমার এখন আর সব মনে নেই, তখন এরকম তো না, নিজে নিজে নাটক লিখতো যাত্রা। এই যেমন লিখেছিল নতুন প্রভাত, চাষি মেয়ে। আপনারা শুনলেন যে সুদীর্ঘকালের নাট্য ব্যক্তিত্ব শ্রীযুক্ত ললিত কুনার মহাশয়ের কাছে, যে সুদীর্ঘকাল ধরে একেবারে অল্প বয়স থেকে উনি থিয়েটার এবং যাত্রার সঙ্গে জড়িত। আমরা কয়েকটা প্রশ্ন রেখেছিলাম, নাট্যকথার পক্ষ থেকে এসেছি, আমরা সমৃদ্ধ হলাম।